কামড়েছে এই থাই, পুরো মাংস তুলে নিয়েছে, বাঘে কামড়েছে এই থাই মাংস তুলে নিয়েছে। এমন ওষুধ আমাদের এখানে তৈরি হয়, সেই ডাক্তার বলেছে ক্যান্সার হয়ে পুরো পোকা জন্মে গেছে, পোকা। তখন তো ফোনের অত ব্যবস্থা ছিল না, তাহলে ভিডিও করে রেখে রেখে দিতাম। হয়তো ভাববে না তুমি গল্প কথা, গল্প এতটুকু নয়। সেই ভদ্রলোক, ভদ্রমহিলা, মানে ভদ্রমহিলা ভদ্রলোককে নিয়ে এসেছিল। তা উনি তখন ছিল ভ্যান, টানা ভ্যানে করে নিয়ে এসেছিল। নিয়ে এসে এখানে থেকে 1 মাস না 1.5 মাসের মধ্যে ওনাকে মোটামুটি শুশ্রূষা করে বাড়ি নিয়ে চলে গেছে, তবে এখন ঠিক আছে। সেই সুন্দরবনের বাঘের দেবতা বাঘ চলে আসে। যখন এনাকে দেখেছে ওই ভদ্রলোক, বলছে যে এ তো আমাদের সুন্দরবনের ভেতরে দেবতা, এখানে কি? বলছি এখান থেকেই ওখানে নিয়ে যাওয়া হয়েছে, এখান থেকে পারমিশন দেওয়া হয়েছিল। যে যাবে না, স্বাভাবিক সবসময় তো আসা সম্ভব নয়। সেই গোসবা ইয়ে থেকে অত দূর থেকে সবসময় তো তারা কাঠুরেরা এসে, বা যারা মধু ভাঙে তারা তো এসে এখানে তো নমস্কার করে তো যেতে পারবে না বনে। সেই সেন্সে ওখানে একটা ছোট করে মন্দির করবো কিনা পারমিশন আমাদের কাছ থেকে নিয়ে গেছিল। তা আমরা বলছিলাম করো, তা করেছি। জয় বাবা দক্ষিণেশ্বর। নমস্কার বন্ধুরা, আজ তোমাদের আমরা নিয়ে যাব দক্ষিণ 24 পরগনার এক জাগ্রত লোকদেবতার মন্দিরে। তোমরা জানো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা মানেই জঙ্গল, সুন্দরবন। আর সেই সুন্দরবনের লোকদেবতার মন্দির দেখতে যাচ্ছি আমরা। তো বন্ধুরা, তোমরা আসবে কি করে? শিয়ালদা শাখা থেকে বারুইপুর লোকাল, বা কাকদ্বীপ লোকাল, বা নামখানা লোকাল, বা ডায়মন্ড লোকাল ধরে চলে আসতে পারো বারুইপুর। আর বারুইপুরতে যে স্টেশনে নামবে, সেখানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই পেয়ে যাবে অটো স্ট্যান্ড। সেই অটো স্ট্যান্ড থেকে যেতে হবে তোমাদের ধবধবি। অটো দাদাদের বলতে হবে ধবধবি বাবা দক্ষিণেশ্বর মন্দিরে যাব। হ্যাঁ, সেটাই হলো লাস্ট স্টপেজ। এখান থেকে উঠবেন, ওখানে গিয়ে লাস্ট স্টপেজে নামবেন। আর ফেয়ার হচ্ছে 20 টাকা। আমরা চললাম বাবা দক্ষিণেশ্বর মন্দির দেখতে, চলো আমাদের সাথে। নমস্কার বন্ধুরা, সকাল সকাল আটপুল আজ তোমাদের নিয়ে চলে এসেছে বারুইপুর ধবধবিতে। আমরা এখন দাঁড়িয়ে আছি ধবধবিতে। আর ধবধবিতে এসেই আমরা ঢুকে পড়লাম বাবা দক্ষিণেশ্বর মন্দিরে। তোমরা ভাবছো বাবা দক্ষিণেশ্বর মন্দির? হ্যাঁ, ধবধবিতে আছে বিখ্যাত বাবা দক্ষিণেশ্বরের মন্দির। আর আমরা এখন, মানে এইটা হচ্ছে গেট, মানে গেট বলতে গেলে কি, মানে আমরা দাঁড়িয়ে আছি সুন্দরবনে। আর সুন্দরবনের রাজা কে বন্ধুরা? তোমরা সবাই জানো, বাঘ মামা। আর এই যে আমার পিছনে যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরে যে আছে, যে রাজা বসে আছেন, দক্ষিণা রায়, উনি হচ্ছেন বাঘের রাজা। ওনাকেই আমরা আজকে দেখতে এসেছি। ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো আটপুল আসের সাথে। আমরা টোটো করে এসে নামলাম বাবা দক্ষিণেশ্বর টোটো স্ট্যান্ডে। ওখানে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে বাবার মন্দির। যেখানে স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ড থেকে নেবে, মানে টোটো স্ট্যান্ড, মাত্র 2 মিনিট হাঁটতে হবে আর পৌঁছে যাবেন মন্দির প্রাঙ্গণের ঠিক সামনে। দেখুন কি সুন্দর একটি লোকদেবতার মন্দিরের সামনে আমরা এসে পড়লাম। এবার আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে,
যে কেন দক্ষিণেশ্বর মন্দির বলছি। কারণ আগে এই পুরো অঞ্চলটাই ছিল সুন্দরবনের আন্ডারে। সুন্দরবন মানেই দক্ষিণ, আর দক্ষিণে সুন্দরবনের রাজাকে বাঘমামা। তাই এখানকার মানুষেরা দক্ষিণের যে ঈশ্বর দক্ষিণেশ্বরকে পুজো করত জঙ্গলে যাওয়ার আগে, আর জঙ্গলে বাঘের উপদ্রব থেকে বাঁচতে। এই বাবা দক্ষিণেশ্বরকে বলা হয় ব্যাঘ্র দেবতার, আর অনেকে এনাকে বলেন দক্ষিণ রায়। আমরা এসে পড়লাম ঠিক বাবা দক্ষিণেশ্বরের সামনে। আমরা যখন এসেছিলাম তখন পুজো চলছে, দাঁড়িয়ে পড়লাম একটু পুজো দেখতে। আমার নাম সোমনাথ চক্রবর্তী। ধবধবি মন্দিরের পেছনেই আমার বাড়ি। আমার বাবার নাম রঞ্জন চক্রবর্তী। আমরা মন্দিরের সেবায়। উৎসব যেটা বাবার এই রিসেন্ট চলে গেল 15ই জানুয়ারি বাবার জন্ম উৎসব। সেদিনকেই বাবাকে একমাত্র ছোঁয়া যায়, আর কোনোদিন ঠাকুরমশাই ছাড়া কেউ ছুঁতে পারে না, বেদিও পর্যন্ত না। তা আমরা মানি এটা যে বেদি ছোঁয়া মানে ইভিন যে বাসর ঘড়ি বাবার সব অবশ্য কাজ করে, বাসন মাজা থেকে শুরু করে সব কিছু কাজ করে, সেও পর্যন্ত ছুঁতে পারে না। আমরা যেটা মানি বা ওনারাও মেনে এসছেন যে চরম বিপদের মুখে পড়তে হবে, বিভিন্নভাবে বিপদের মুখে পড়তে হয়। এতটাই জাগ্রত। এখনো শোনা যায় জাঁতালে যদি আপনি কান পেতে যদি ছাদে, এই যে ছাদ আছে, ছাদে উপরে যদি থাকলে যদি আমি কান পেতে শোনেন, 2:30-র পরে এনার পুজো শুরু হয় তো রাত 2:30। 15ই আগস্ট রাত 2:30 মানে 16ই আগস্ট সকাল মানে অল ওয়ার্ল্ডের টাইমে 2:30 মানে আপনার সকাল হয়ে যাচ্ছে, 16ই আগস্ট হয়ে যাচ্ছে কথা বলছি। এবার সেখান থেকে 16ই আগস্ট আপনার পড়ে যাচ্ছে। তা সেখান থেকে আপনার যদি আপনি শোনেন এখনো কিন্তু বাবার যে ঘোড়ার পায়ের যে আওয়াজ শুনতে পাবেন। আর এটা যে সুন্দরবন আপনারা প্রথমে জিজ্ঞাসা করেছিলেন, সুন্দরবন কেন বলছি, এইটাই সেই পুকুর সোজাসুজি আপনি যদি মানে একটু লক্ষ্য করেন, এই রাস্তা বরাবর, সোজা রাস্তা বরাবর দেখবেন ওপাশেও পুকুর আছে, এই সোজাসুজি এপাশেও পুকুর আছে। কেন? এটা অ্যাকচুয়ালি গঙ্গা ছিল। তার আরও একটা কারণ যেটা জানতে পারবেন, যদি বর্ষাকালে কোনো সময় যদি আসেন, এর তলায় জল দাঁড়িয়ে যায়। জল কোথা থেকে আসে? যদি কান দিয়ে আপনি বাবার ওই ঠিক ওখানটা যদি যেখানে ঠাকুরমশাই বসে আছে ওখানে কান দিয়ে যদি শোনেন, জলের একটা স্রোত পাবেন। বর্ষাকালেই পাবেন, এই সময় পাবেন না, গ্রীষ্মকালে পাবেন না, মানে জল তলায় চলে যায় বা জলে সেই সময় স্রোত থাকে না। বর্ষাকালে কেন স্রোত থাকে? উগুর চুগুর থাকে কানায় কানায়। এগুলো কিন্তু মাহাত্ম্য, আর কিচ্ছুই না। এটা হলো। আর যে জাঁতালের ব্যাপারটা আপনাকে বললাম, সারাদিন টোটালি বাবাকে নিয়ে সাজানো হয়, রং করা হয়, টোটালি আপনাকে ফুলের মালায় সাজানো, আবার বিভৎস ব্যাপার, প্যান্ডেল হয়ে অনেক প্রচুর লোক আসে। তা সেখান থেকে বাবার জন্ম হলো। জন্ম হওয়ার পর সন্ন্যাসে বাবাকে যেহেতু বাবা মহাদেবের ভক্ত ছিলেন, তা সেই হিসাবে আমাদের মতন সেবা বা যাত্রী, আপনাদের মতন যাত্রীরা এসে বাবার ওই শিবলিঙ্গে জল দেয়। এই শিবলিঙ্গটা কিন্তু আমাদের এই গঙ্গা থেকেই পাওয়া গেছে। এটা এখন আদি গঙ্গা বলে। হ্যাঁ, এটা এখন পলি পড়ে বিভিন্ন বাসযোগ্য হয়ে গেছে। সেই সেন্সে এখন এটা পুকুরই ধরা হয়, কিন্তু আসল কিন্তু এটা গঙ্গায়। সব জল, সব আশেপাশে সব পুকুরের জল শুকিয়ে যাবে, কিন্তু এই পুকুরের জল শুকাবে না, একদম শুকাবে না। এই পুকুর থেকেই কিন্তু সামনে যে খড়ম আছে, বাবার খড়ম পাওয়া গেছে। তারপর যে বাবার জিস্ট আছে পাথরের মতন, ওটা পাওয়া গেছে।
এইসব বিভিন্ন জিনিস বাবার পাওয়া গেছে। তারপরে আরেকটা কি কথা বলছিলাম, খড়ম তো পাওয়া গেছে, বাবার পায়ের ছাপ পাওয়া গেছে, বাবার পায়ের ছাপ পাওয়া গেছে বিভিন্নভাবে। এবারে ওই সন্ন্যাসের সময়, যে চৈত্র মাসে চৈত্র সংক্রান্তি যেটা আমরা বলি, সেই সময় আরও তো ভিড় হয়। সেই সময় এসে শিবের মাথায় জলও ঢালে, প্রচুর লোক, প্রচুর। সে সময় আপনারা কথা তো বলা দূরে থাক, শুধু দেখবেন লোকের পর লোক আসছে, বাবার মাথায় জল ঢালছে, বেরিয়ে যাচ্ছে। ওই 4-5টা দিন যেন ঢল লেগে থাকে, কয়েক লাখ লাখ লোক আসে দূর দূর থেকে। এই মন্দিরে প্রচুর দূর দূর থেকে ভক্তগণরা আসে ওষুধ নিতে। এখানে অনেক ভয়ঙ্কর আর জটিল রোগের ওষুধ দেওয়া হয়। মানা হয় কি বাবার আশীর্বাদে ওই রোগটা ঠিক হয়ে যায়। আর প্রত্যেকটি ওষুধ ওনারা স্বপ্নাদেশ পেয়ে তৈরি করেন। আর আশেপাশের লোকেরাও এখানে বাবার যখন জন্মতিথি পালন হয় তখন প্রচুর লোক আসে দূর দূরান্ত থেকে। এই মন্দির কিন্তু পুজো দিতে যদি তোমরা চাও তাহলে তোমাদের আসতে হবে সকাল 12:30টার মধ্যে। 12টার মধ্যে ঠাকুরমশাই পুজো করেন। কিছুটা বললে হয়তো 12:30 অবধি টাইম পাওয়া যায়। বিকেলবেলা মন্দিরে পুজো হয় না, দর্শন করতে পারবে। এই হচ্ছে বাবা দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণ। এখানে মন্দিরের পাশে একটি শিব মূর্তিও রয়েছে, যেটি শিবরাত্রির সময় আশেপাশের মানুষেরা আসেন এখানে পুজো দিতে। আমরা কথা বলে নিলাম প্রধান পুরোহিতের সাথে। আমরা ছবি তুলে রাখতাম, খুব ভালো হতো। মানে আমার নিজের জ্ঞানে এরকম বয়সী, এ আমার ছেলে, এরকম বয়সী থেকে আমি একটা দেখেছিলাম, একটা নিজের, যদি বিশ্বাস করেন আমাকে তাহলে কিন্তু এটুকুনি বলবো যে একটা মারাত্মক অলৌকিক ঘটনা আমার নিজের চোখে দেখা। আমরা যে ওষুধ দিই, তেল পাঁচন হ্যান ত্যান বাবার, এটাও স্বপ্নে পাওয়া ওষুধ। এই তেল পাঁচন যেটা দিই এটাও কিন্তু স্বপ্নে পাওয়া। কিন্তু এই তেল পাঁচন ছাড়াও বাবার এতটাই মাহাত্ম্য। এরকম বয়সী আমি যখন ছিলাম তখন থেকে একটা ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে আসতো, এইটুকুনি শরীর, মাথাটা এত বড়, কি একটা রোগ আছে, বাবা ফোনটা দাও তো, কি একটা রোগ আছে, সেটা রোগটা আমি ঠিক অতটা জানি না, এখনই জানি না। তা সেখানে এসছিল আমাদের কোনো একজন সেবায়তের পালায়, তা তিনি বলেছে যে এই লাগবে, ওষুধ ফষুধ দিলে খরচা, খরচা তো আছেই, একটা ভারী রোগ, ডাক্তার টোটালি বলেছে ছেলে বাঁচবে না, ভেলোর ফেলোর। এত বড় কথা, ভেলোর ফেরত, নিজে কানে শুনেছি। সে সেবায়ত বললো যে ঠিক হয়ে যাবে, কিন্তু পয়সা কড়ি তো লাগবে, কেননা ওষুধগুলো তো আমাদের কিনতে হয়, গাছগাছরা, বিভিন্ন আয়ুর্বেদিক জিনিস, মানে গাছগাছরা জিনিস, গাছগাছরা দিয়ে তৈরি করতে হয়, কিনে আনতে হয়। একটা চেরোতার দাম কত বলুন, আমরা যে পাচনে দিই চেরোতা, তাছাড়া আরও অনেক কিছু দিই, এগুলো মানে ভেতরে কথা বলা উচিত নয়, জাস্ট চেরোতার কথাটা বললাম। তা এছাড়াও অনেক কিছু দেওয়া হয়। তা সেই সব দিতে গেলে একটু পয়সা লাগে, পয়সা খরচা হয়। তো উনি বললো আমি তো, আমার স্বামীও নেই, আমার এই ছেলে ছাড়া, এই ছেলের এই অবস্থা দেখে আমার স্বামী ছেড়ে দিয়েছে, ন্যাচারালি স্বামী ছেড়ে দিয়েছে, তো সুতরাং ওনার কাছে পয়সাও নেই, কী করবে? তখন ওই সেবায়ত বললো তুমি বাবার কাছে হতে দাও, প্রতি শনিবার কি মঙ্গলবার এসে বাবার কাছে হতে দাও, সকালবেলা আসো, বাবার পক্ষ থেকে চান করাও, ওরা এসে এখানে হতে দাও। সেই ছেলে এখন কলেজে পড়ে, নর্মাল, আমার ছেলের মতো নর্মাল, মাথা নর্মাল, সব নর্মাল। এটা একটা আমার চোখে দেখা, আরও জিনিস দেখা। আমার নিজের বাবা ঠিক করেছে, আমার নিজের বাবা যিনি পুজো করছে, বাঘে কামড়েছে এই থাই, পুরো মাংস তুলে নিয়েছে, বাঘে কামড়েছে এই থাই মাংস তুলে নিয়েছে। এমন ওষুধ আমাদের এখানে তৈরি হয়, সেই ডাক্তার বলেছে ক্যান্সার হয়ে পুরো পোকা জন্মে গেছে, পোকা। তখন তো ফোনের অত ব্যবস্থা ছিল না, তাহলে ভিডিও করে রেখে দিতাম। হয়তো ভাববেন না এরকম গল্প কথা, গল্প এতটুকু নয়।
সেই ভদ্রলোককে নিয়ে এসেছিল। তা উনি তখন ছিল ভ্যান, টানা ভ্যানে করে নিয়ে এসেছিল। নিয়ে এসে এখানে থেকে 1 মাস না 1.5 মাসের মধ্যে ওনাকে মোটামুটি শুশ্রূষা করে বাড়ি নিয়ে চলে গেছে। তারপর এখন ঠিক আছে। সেই সুন্দরবনের বাঘের দেবতা বাঘ চলে আসে। যখন এনাকে দেখেছে ওই ভদ্রলোক বলছে যে এ তো আমাদের সুন্দরবনের ভেতরে দেবতা, এখানে কি বলছি, এখান থেকেই ওখানে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে পারমিশন দেওয়া হয়েছিল। যে যাবে না, স্বাভাবিক সবসময় তো আসা সম্ভব নয়। সেই গোসবা ইয়ে থেকে অত দূর থেকে সবসময় তো তারা কাঠুরেরা এসে বা যারা মধু ভাঙে তারা তো এসে এখানে তো নমস্কার করে তো যেতে পারবে না বনে। সেই সেন্সে ওখানে একটা ছোট করে মন্দির করবো কিনা পারমিশন আমাদের কাছ থেকে নিয়ে গেছিল। তা আমরা বলছিলাম কর, তা করেছি। এই বাবা দক্ষিণেশ্বরের মন্দিরটি নির্মাণ করেছিল কিন্তু বারুইপুর রাজ পরিবার। সেই বারুইপুরের যে রায়চৌধুরী পরিবার আছে ওনাদেরই তৈরি করা এই মন্দিরটি। শোনা যায় বাবা দক্ষিণেশ্বর ছিলেন একজন সেনাপতি, তাই তার হাতে রয়েছে বন্দুক, তীরধনুক। আর যে বন্দুকটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু অরিজিনাল বন্দুক। এক ভক্ত ওনাকে বাঘের কামড়ে এতটাই উনি জখম হয়েছিলেন যে বাবার ওষুধ পেয়ে ঠিক হয়ে গিয়ে উনি বাবাকে এই অরিজিনাল বন্দুকটি দান করেন। এই হচ্ছে এই মন্দিরের কৃপা। আমার নাম চন্দ্রা নস্কর, আমি মিউজিয়াম থেকে এসেছি। আমার হাঁটুর হাড় হয়ে গিয়েছে, বাবার কাছে মানত করে হাঁটু ছেড়ে দিয়েছি। আমি তাই জন্য বাবার কাছে পুজো দিয়ে এসেছি। বাতের যন্ত্রণা থেকে মুকুব করার জন্য এই ওষুধ। তাছাড়াও অনেক কিছু হয় না এলে না জানলে অনেক কিছু মিন্স বলতে পেটের রোগ, মুখের গ্যাস গন্ধ, বা ধরুন উঠতে বসতে অসুবিধা হচ্ছে, বাতের বেদনা, বা ধরুন পা লেগে গেছে, বা বাচ্চাদের সর্দি কাশি, বিভিন্ন ধরনের ওষুধগুলো ব্যবহার করা হয়। আমাদের বাংলার তো প্রত্যেকটি পদে পদে লোকগীতি, লোকসঙ্গীত, লোকরীতি আর তার সঙ্গে আছে লোকদেবতা। হ্যাঁ, এদের ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। কেন? হেরিটেজ মানেই হচ্ছে আর্টফুলাস। তাই আজকে তোমাদের দেখালাম একটি হেরিটেজ মন্দির। লোকমন্দির দিয়ে এই এপিসোডটি তোমাদের কেমন লাগলো, একটু অন্যভাবে করলাম, অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো এইটুকুই, দেখা হবে আগামী এপিসোডে। বাই।